আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা। বুধবার সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় উঠছে প্রায় 14,800 কোটি টাকা ব্যয়ে 9টি উন্নয়ন প্রকল্প। এইসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন 4টি ও সংশোধিত 5টি প্রকল্প। এর মধ্যে সরকারের অর্থায়নে 11,180 কোটি 17 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 9টি প্রকল্পের মোট ব্যয় প্রায় 14,727 কোটি 7 লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 5টির মধ্যে 3টি নতুন এবং 2টি সংশোধিত। ভৌত অবকাঠামো বিভাগ এবং আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের 1টি করে সংশোধিত, শিল্প ও শক্তি বিভাগের 2টির মধ্যে 1টি নতুন ও অন্যটি সংশোধিত প্রকল্প রয়েছে। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সকালে রাজধানীর একটি হোটেলে 2027 সালের বেসরকারি ব্যবস্থাপনা হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এই 3টি প্যাকেজ ঘোষণা করা হয়, যেখানে বিশেষ প্যাকেজের মূল্য 7,91,060 টাকা, সাধারণ প্যাকেজে 5,95,580 টাকা ও সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,13,545 টাকা। এছাড়া এজেন্সিগুলো হজ যাত্রীর চাহিদা অনুযায়ী আরও একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন বলেও উল্লেখ করা হয়। এই বছর সর্বমোট 1,27,198 জন সম্ভাব্য হজযাত্রী হজব্রত পালন করতে পারবেন। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাবে হজ প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জেরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত 8টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন এলাকায় এই হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 9:45টার দিকে মৃত ঘোষণা করেন। পলাশকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাইম সহ 10 থেকে 12 জন তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন করে নিয়ে যায়। সেই সঙ্গে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অনেক নেতারা ওকে সাপোর্ট দেয়, ওকে ভালো জানে, এলাকার মানুষরাও, গরিব মানুষ থেকে শুরু করে যারা যে কোনো সমস্যায় পড়লে ও দেখা যায় বিচার ও মিলায় দেয়, মিউচুয়াল করে দেয়। ও কখনো মারামারি করে না। যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম, নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের ষষ্ঠ সাক্ষী হেফাজত কর্মী তাজুল ইসলাম সুমনের জেরা আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। পরে একই ট্রাইব্যুনালে আরও 2টি মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ 2015 সালে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায় সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। এছাড়াও আরও একটি মামলার জন্য দিন নির্ধারণ রয়েছে।
সকালে এইসব মামলায় গ্রেপ্তার মোট 12 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে বৃদ্ধি পাচ্ছে টাঙ্গাইলে যমুনা নদীর পানি। এতে ঢাকা তারাকান্দি মহাসড়কের শাঁখারিয়া নলিন এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। যে কোনো মুহূর্তে সড়ক পুরোপুরি নদী গর্ভে চলে যেতে পারে। সড়ক দিয়ে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। সড়কটি ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হবে গোপালপুর, ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলার লাখো মানুষ। আতঙ্কে দিন পার করছে নদী তীরবর্তী বাসিন্দারা। হুমকিতে রয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। ইতোমধ্যে 4টি শিক্ষা প্রতিষ্ঠানে খোলা রয়েছে আশ্রয় কেন্দ্র। এদিকে উত্তরাঞ্চল ও রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে শুরু করেছে। তবে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে এখনও জলাবদ্ধতা রয়েছে। এ বিষয়ে আলোচনাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, নদীর নিম্নাঞ্চল ও চরাঞ্চলে জলাবদ্ধতা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কিন্তু কমছে। বিশেষ করে দুধকুমার নদীর পানি যেটি বৃদ্ধি পেয়েছিল সেটি কিন্তু এখন সকাল 9টায় যে পরিসংখ্যান রয়েছে সেই অনুযায়ী কিন্তু 33 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে কিন্তু অনেকটা জনমনের স্বস্তি ফিরে এসেছে। তবে চরাঞ্চল এবং নিম্ন অঞ্চলে কিন্তু এখনো পানি রয়েছে। মানুষের বাড়ির ঘরের চারপাশ দিয়ে পানি রয়েছে এবং যে আবাদি জমি রয়েছে, বিশেষ করে পাট, সবজি সহ অন্যান্য ফসল যেটি রয়েছে সেই ক্ষেতগুলোতে কিন্তু পানি রয়েছে। বিশেষ করে আমনের যে বীজতলা রয়েছে সেই বীজতলায় পানি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। ফলে এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কিন্তু আরো পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কিন্তু গতকাল যে সতর্কবার্তা দিয়েছিল সেটিতে বলা হয়েছিল 48 থেকে 24 ঘন্টার মধ্যে এই সমস্ত নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো বৃদ্ধি পেলে কিন্তু আবারও ছোটখাটো বন্যার সম্ভাবনা দেখছে পানি উন্নয়ন বোর্ড। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত নদ নদীর পানি কমছে। ফলে কিন্তু যে বন্যার আশঙ্কা সেটি আপাতত নেই। যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা। বুধবার সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা শুরু হয়। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, একনেক বৈঠকের কি তথ্য আছে আপনার কাছে? ফারিহা, আসলে আপনাকে জানিয়ে রাখি যে সকাল 10টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যে আজকের যে একনেক সভা শুরু হয়েছে, এই সভাটি প্রায় এখন পর্যন্ত বলা যায় যে শেষের দিকে। আমরা আসলে কয়েকটি সূত্রে আসলে যেটি জানতে পেরেছি, আজকে একনেক সভা প্রায় 14,800 কোটি টাকার 9টি উন্নয়ন প্রকল্প উঠেছে। এর মধ্যে আসলে কয়টি প্রকল্প অনুমোদন হয়েছে সেটি আসলে পরবর্তী যে ব্রিফিং সেটি আমরা জানতে পারবো। আমি যদি আপনাকে 9টি প্রকল্পের মধ্যে আসলে যেই প্রকল্পগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে যে সংস্কার উন্নয়ন, তৃতীয় সেতু মেগা প্রকল্পের আওতায় ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে দ্বিতীয় সংশোধনী যে প্রকল্পটি, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে একটি উন্নয়ন কূপ বেগমগঞ্জে 2টি অনুসন্ধান কূপ, বিশেষ করে গ্যাসের যে অনুসন্ধান কূপ সেটি আসলে আজকের একনেক সভা উঠে আসবে। তারপর হচ্ছে যে অনুর্বর সিলেট বিভাগের যে তৃতীয় সংশোধন, এছাড়া স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের মেডিকেল কলেজ হাসপাতালগুলো বিদ্যমান কিডনি ডায়ালিসিস সেন্টার 50 শয্যা থেকে যে আরও সদর হাসপাতালকে 10 শয্যা কিডনি ডায়ালিসিস সেন্টারের যে স্থাপনের যে একটি প্রকল্প, সেটি আসলে একনেকে কিন্তু আছে অনুমোদন হতে পারে বলে আমরা সেটি জানতে পারছি। এছাড়াও যেটি রয়েছে যে সড়ক পরিবহন বিভাগের 3টি প্রকল্প হবে। প্রকল্প হলো যে নকলা সিরাজগঞ্জ সায়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জের অংশ, তাছাড়া হচ্ছে যে দ্বিতীয় লেন এর যে অংশ পিরিজপুর নদিয়া মাটিভাঙ্গা কোনাপাড়ার যেই প্রকল্পটি রয়েছে সেটি। তারপরে হচ্ছে যে এছাড়াও যে আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্প, যেটি ছিল আওয়ামী লীগ সরকারের আমলে কিছু প্রকল্প নেওয়া হয়েছিল। সেই প্রকল্পগুলো গত একনেক সভায় কিন্তু সরকার প্রধান একটু যাচাই বাছাই করার জন্য বলেছেন, যেটি বলেছেন যে কিছু প্রকল্প আছে যে অতিরিক্ত ব্যয়, তারপর দফায় দফায় যে তার মূল্য বৃদ্ধি করা হয়েছে সেখানে কোনো স্বচ্ছতা আছে কিনা অথবা কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা সেটি যাচাই বাছাই করে সেগুলো সংশোধিত প্রকল্প আকারে পুনরায় আজকে একটি অনুমোদনের কথা রয়েছে। যেসব প্রকল্পগুলোতে
আসলে দুর্নীতি আছে, সেসব প্রকল্পগুলোতে হচ্ছে বলা যায় যে একটি স্থগিতাদেশ দিয়ে পরবর্তী আসলে একটি অনুসন্ধান কমিটি করে সেই প্রকল্পে পুনরায় কাজ চলমান করার নির্দেশনা আসবে, এমনটি আসলে জানতে চাই। তো পরবর্তী বিকাল 1টা নাগাদ যে আজকের যে একনেক সভা নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী একটি ব্রিফিং করা হয়েছে, সেই ব্রিফিংয়ে আমরা আসলে জানতে পারবো যে আজকে যে 9টি প্রকল্প উন্নয়ন প্রকল্প একনেক সভায় উঠেছে তার মধ্যে কয়টি অনুমোদন হয়েছে, বিশেষ করে এই প্রকল্পের যে প্রধানমন্ত্রী কোনো আসলে দিক নির্দেশনা দিয়েছেন কিনা, বিগত পৃথিত সরকারের আমার যে প্রকল্পগুলোর পরবর্তী করণীয় যেই আজকে সবাই উত্থাপন করা হয়েছে সেটির দিক নির্দেশনা কী পেয়েছে সেটি আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ফারিয়া। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।